চলে আসছে, ছোট ছোট তথ্য, অল্প অল্প। প্রথমে আমরা আসছি রাজা রামমোহন রায়। কথা একটাই, বই থেকেই তো আনছি, বুঝে নাই? আরো আচ্ছা, এখানে আরো অনেকে আছেন। রাজা রামমোহন রায় দেখো, রাজা রামমোহন রায়ের ছদ্মনাম হচ্ছে শিবপ্রসাদ রায়, তবে এই প্রশ্নটা কখনো আসে নাই। তারপর ওনার পিতা রাধাকান্ত রায়, মাতা তারিণী দেবী। 1772 সালে উনি জন্মগ্রহণ করেছেন। 1772, অনেক অনেক আগে, দেখো মধ্যযুগ না? তো দেখো তিনি যেটা করেছিলেন, তিনি প্রথমে 1815 সালে একেশ্বর মানে একজন ঈশ্বর উপাসনার জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তাহলে যদি প্রশ্ন আসে যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, রাজা রামমোহন রায়, ঠিক আছে। এবং এই একেশ্বরবাদের উপর ভিত্তি করে রামমোহন রায় পরবর্তীতে যে ধর্মমতটা প্রচার করেন সেটার কি নাম ছিল? সেটার নাম ছিল ব্রাহ্ম ধর্ম। ওকে, তাহলে আসো, তো এই ব্রাহ্ম সমাজটা উনি কার সাথে, কাকে নিয়ে প্রতিষ্ঠা করেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে নিয়ে, মানে রবীন্দ্রনাথের দাদাকে নিয়ে। এই তথ্যগুলো, অর্থাৎ ওনার রচনা ছাড়া এই তথ্যগুলো জাস্ট মনে রাখলেই হবে। এবং উনি প্রথম মানুষ যিনি প্রথম কি ছিলেন, প্রথম বাঙালি ছিলেন যিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, প্রথম বাঙালি যিনি প্রথম ইংল্যান্ডে গিয়েছিলেন, ঠিক আছে। এবং তাকে রাজা উপাধি দেয়, তার নাম তো আর রাজা না, তার নাম কি? ওনার নাম হচ্ছে রামমোহন রায়, ঠিক আছে। তো রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধি দিয়েছিল সম্রাট দ্বিতীয় আকবর। সম্রাট দ্বিতীয় আকবর, একটু তথ্য মনে রাখবা। তাহলে এখানে ওনার সাথে কি কি তথ্য আমরা মনে রাখবো? আত্মীয় সভা, ব্রাহ্ম ধর্ম, আর হচ্ছে এই রাজা উপাধি দিয়েছেন দ্বিতীয় আকবর, আর উনি প্রথম ইংল্যান্ডে ভ্রমণ করেন এবং ইংল্যান্ডে কিন্তু উনি মারা যান। নেক্সট আসো ওনার রচিত গ্রন্থগুলো আমরা একটু দেখি। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ নিয়ে আমাদের একটা তথ্য ছিল, কি ছিল মনে আছে তথ্যটা? বাঙালি রচিত বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ, তাই না? হ্যাঁ। তারপর আসো বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এগুলো দুটোই হচ্ছে 1815 সালে। তো এখানে তোমার আর তেমন কোনো তথ্য মনে রাখার দরকার নাই, কারণ শুধুমাত্র তোমার কি আসবে, নাম আসতে পারে সর্বোচ্চ, যে এটা কে লিখেছেন। হ্যাঁ, বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ বলেছি। এবং শুধু সেটা না, এটা তার সর্বশেষ গ্রন্থ ছিল। কোনটা? এই গৌড়ীয় ব্যাকরণটা। এরপর আসো আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওনার সম্পাদিত পত্রিকা। ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে তোমার ব্রাহ্মণ সেবধি আর হচ্ছে সংবাদ কৌমুদি। যদিও আমরা সংবাদপত্র যখন পড়বো তখন আবার পড়বো, কিন্তু এ দুটো অবশ্যই মনে রাখতে হবে, ব্রাহ্মণ সেবধি এবং সংবাদ কৌমুদি, রাজা রামমোহন রায়, ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা খুব অল্প কিছু তথ্য দেখেছি। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার দুটোই মনে থাকবে যেহেতু বেদান্ত আছে, ঠিক আছে। তারপর হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, এটা সবাই এমনিতেই পারো। আর দেখলাম এখানে দুটো সম্পাদিত পত্রিকা, ব্রাহ্মণ সেবধি এবং সংবাদ কৌমুদি। শেষ, মাত্র 5-6টা তথ্য, ঠিক আছে, খুব অল্প। নেক্সট আসো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের যেহেতু রচনা বেশি, তোমার এখান থেকে ধরো উপন্যাস থেকে আসতে পারে বা ছোট গল্প থেকে আসতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায়টা আমরা একটু ভালো করে দেখব আর একটু মনে রাখার চেষ্টা করবো, এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, ওনার আসলে নামটা কি? ওনার নাম হচ্ছে মূলত প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওনার নাম হচ্ছে মূলত, হ্যাঁ, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো উনি একটা বই লিখেছে, উনি একটা মূলত গল্প লিখেছিলেন। গল্পটার নাম ছিল অতসী মামি। কি নাম ছিল? অতসী মামি। হুম, এই অতসী মামি যখন লিখেন তখন ওনার নাম উনি মানিক নাম হিসেবে ব্যবহার করেছিলেন। প্রবোধ কুমার মানিক কিন্তু ওনার নাম, ঠিক আছে, কিন্তু নামটা ছিল তো ওনার ডাক নাম ছিল, ঠিক আছে। তো মানিক বন্দ্যোপাধ্যায় থেকে উনি, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় থেকে উনি কি হয়ে গেলেন? উনি হয়ে গেলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো উনি প্রায় 40টি উপন্যাস এবং 30টি ছোট গল্প লিখেছেন এবং ওনাকে বলা হয়ে থাকে ধরো কালজয়ী লেখক।
এবং লেখালেখিটাই ওনার পেশা ছিল, এবং উনি অনেক বেশি তোমার দারিদ্র্যের সাথে যুদ্ধ করেছেন। হ্যাঁ, তো ওনাকে বলা হয়ে থাকে কলম পেশা মজুর, এটা একটু মনে রাখবা। কলম পেশা মজুর, ঠিক আছে? হ্যাঁ, কলম পেশা মজুরটা ওনার মনে রাখবা, ওনার নাম। নেক্সট আসো গল্প। প্রথমে আমরা উপন্যাসগুলো দেখি, বিখ্যাত উপন্যাস এই তিনটা মনে রাখবা, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। এই তিনটা নাম মনে রাখবা, একটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, তারপর হচ্ছে দিবারাত্রির কাব্য, তারপর হচ্ছে তোমার পদ্মা নদীর মাঝি। এখন আসো বিখ্যাত উপন্যাসগুলো আমরা কি কি, দেখো পুতুল নাচের ইতিকথা, এই উপন্যাসটা তোমার খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। পুতুল নাচের ইতিকথা থেকে তোমার পুতুল নাচ বলতে এখানে আমাদের যে মানুষজন, আমাদের এই যে ধরো মানুষ কিন্তু অনেক কিছুই তার নিয়তির উপর নির্ভর করে, তার যে সে যে নিজের ইচ্ছা মতো চলতে পারে বা অনেক কিছু যে তার ইচ্ছাই হচ্ছে, বিষয়টা কিন্তু তা ঘটছে না। তো এখানে উনি দেখাইছেন কি, দেখিয়েছেন যে দেখা যাচ্ছে এটা পুরোটা একটা রঙ্গমঞ্চের মতো পৃথিবীটা, আর সেখানে আমরা যে এই যে আমরা চলছি, এটা অনেকটা কিসের মতো, কোনো একজন কেউ আমাদেরকে পুতুলের মতো করে পাঠিয়ে দিয়েছে, আর আমরা সেখানে কি পুতুলের মতো করে আছি। এই পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা বিখ্যাত উপন্যাস, এটা মনে রাখবা। দিবারাত্রির কাব্য, তারপর হচ্ছে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি তোমরা সবাই পড়েছো। গল্প আসো, গল্প হচ্ছে তোমার অতসীমামি ও অন্যান্য গল্প, এগুলো গল্প গ্রন্থ, ঠিক আছে? তারপর প্রাগৈতিহাসিক, এটা অবশ্যই মনে রাখবা, প্রাগৈতিহাসিক থেকে প্রশ্ন আসে। প্রাগৈতিহাসিক থেকে কেন প্রশ্ন আসে দেখো, প্রাগৈতিহাসিক হচ্ছে ভিকু এবং পাচি এই গল্পের চরিত্র। হ্যাঁ, এই গল্পটা যদি পারো, যখন সময় পাবা পড়ে নিবা, বিখ্যাত একটা গল্প এবং খুবই সুন্দর গল্প। হুম, তো এই গল্পটা থেকে তোমার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নামটা আসে, মানে প্রাগৈতিহাসিক কার গল্প এটা আসে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের চরিত্র দুটো মনে রাখবো, একটা হচ্ছে ভিখু আর একটা হচ্ছে পাচি। ভিখু আর হচ্ছে তোমার পাচি। মূল হচ্ছে মূলত এখানে নায়ক হচ্ছে ভিখু, ঠিক আছে? তারপর মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, এগুলো শুধু নামটা মনে রাখবা। আরেকটা নাম মনে রাখবা, সেটা হচ্ছে ছোট বকুলপুরের যাত্রী, ছোট বকুলপুরের যাত্রী, ঠিক আছে? ছোট বকুলপুরের যাত্রী। চলে আসছি বিভূতিভূষণ। তাহলে আমরা কোথায় চলে আসছি দেখো, প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছি। মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আমরা খুব অল্প কিছু তথ্য পড়েছি। কি কি তথ্য? ওনার মূল নামটা পড়েছি, কি নাম? প্রবোধ কুমার। তারপর এই প্রবোধ কুমার থেকে মানিক বন্দ্যোপাধ্যায় কিভাবে হয়েছে, অতসীমা আমি গল্পটা লিখতে গিয়ে এটা লিখেছে বিচিত্র, বিচিত্রা পত্রিকায়। তো অতসীমা আমি যখন লিখতেছিলেন তখন উনি প্রবোধ কুমার ব্যবহার না করে, প্রবোধ কুমার ব্যবহার না করে ওনার ডাকটা মানিক ছিল, সেই মানিকটা ব্যবহার করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় তখন থেকেই পরিচিত। এক, এটা একটা তথ্য। দুই, কলম পেশা মজুর। তার আচ্ছা, এখানে আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে তিনি আমৃত্যু কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন এবং ফ্রয়েডীয় মনোসমীক্ষণ আর মার্ক্সীয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। এই কয়েকটা মনে রাখবা। আর আর তেমন কিছু দরকার নাই। আর উপন্যাসগুলো, আচ্ছা, ওনার প্রথম উপন্যাস কিন্তু জননী, এটা মনে হয় এখানে আসে নাই। প্রথম উপন্যাস হচ্ছে জননী। আর এই তিনটে উপন্যাস তোমরা মনে রাখবা। আর পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি হচ্ছে, যেহেতু এটা আসবে না, মানে এভাবে আসবে না যে পদ্মা নদীর মাঝি কার, কেন আসবে না, কারণ এটা মোটামুটি সবাই জানে। তাহলে এখানে এই জিনিসটা মনে রাখবা যে এটা থেকে একটা সিনেমা হয়েছিল 1992 সালে, এবং সেই সিনেমাটা তোমার পরিচালনা করেছিল গৌতম ঘোষ। কে? গৌতম ঘোষ, ঠিক আছে? হ্যাঁ, এই এই তথ্যটা মনে রাখবা, কারণ কিছু সিনেমা আছে আমাদের মনে রাখা উচিত, যেমন ধরো পদ্মা নদীর মাঝি,
তারপর হচ্ছে সত্যজিৎ রায়ের তোমার যেমন ধরো এই বিভূতিভূষণ থেকে যেগুলো করেছিলেন, পথের পাঁচালী, তারপর হচ্ছে অশনি সংকেত, হ্যাঁ, এগুলো আমাদের মনে রাখতে হবে কিছু সিনেমা। আর গল্প গল্প অলরেডি বলেছি, প্রাগৈতিহাসিকের কথা বারবার বলছি। নেক্সট আসো বিভূতিভূষণ। তো 3 বন্দ্যোপাধ্যায় আমরা পড়বো বলছিলাম, সেই 3 বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক, বিভূতি, আর হচ্ছে কে, আরেকজন হচ্ছে আমাদের তারাশঙ্কর। তারাশঙ্কর থেকে দেখা যায় মোটামুটি প্রশ্ন আসে। হুম। এখন আসে বিভূতিভূষণ। বিভূতিভূষণের রচনা কি কেউ পড়েছো? আর আমাকে যদি কেউ অর্থাৎ সাজেশন জিজ্ঞেস করে যে কি পড়বো, সবার আগে আমি বলি যে পথের পাঁচালী আর হচ্ছে অপরাজিত একসাথে পড়ে ফেলার জন্য। যদি এখন এত সময় কারো নাই, অনেক সময় লাগবে এই দুটো বই পড়তে। উপন্যাসগুলো দেখো, বিভূতিভূষণ জন্মগ্রহণ করেছেন তোমার 1894 সালে, আর মৃত্যুবরণ করেছে তোমার 1950 সালে। উপন্যাস দেখো, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, বিপিনের সংসার, দুই বাড়ি, অশনি সংকেত, পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি। এখন আসো, পথের পাঁচালী আসবে না যে কার উপন্যাস, ঠিক আছে, কারণ এটা মোটামুটি সবাই কি জানে। তাহলে এখানে আসো, এখান থেকে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, আর পথের পাঁচালী সিকুয়েল হচ্ছে তোমার হচ্ছে অপরাজিত, ইছামতি, অশনি সংকেত হচ্ছে তোমার দুর্ভিক্ষ নিয়ে, 20টা গল্প গ্রন্থ মেঘমল্লার। হ্যাঁ, অপুর সংসার হচ্ছে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। কোত্থেকে? এই অপরাজিত উপন্যাস থেকে। এটা আসছি, একটা স্লাইডে আছে এটা। 20টি গল্প গ্রন্থ, 20টির দরকার নাই, এই 5টা মনে রাখবা। এই 5টা কি কি দেখো, মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, কিন্নর দল, পুঁইমাচা। একটা জিনিস খেয়াল করো তো, ওনার গল্পতে, ওনার উপন্যাসেতে আমরা কি কি দেখি বলো তো? নামগুলো কি প্রকৃতির সাথে সম্পর্কিত না? দেখা যাচ্ছে গাছপালার নাম অথবা দেখা যাচ্ছে ফুলের নাম অনেকটা কাছাকাছি না? হ্যাঁ। তাহলে আমরা যদি এই ধরনের দেখি, ধরো আমরা উত্তরটা জানি না, হ্যাঁ, তো আন্দাজে দাগানো তো নিষেধ, তারপরেও একটু মনে করতে পারো কিনা দেখবে আর কি যে বিভূতিভূষণের কিনা, ঠিক আছে। ভ্রমণ কাহিনী হচ্ছে অভিযাত্রী এবং বনে পাহাড়ে। বিভূতিভূষণ অভয়ারণ্য, ওনার সম্মানার্থে তোমার 24 পরগনা জেলায় অভয়ারণ্য ওনার নাম অনুসারে রাখা হয়েছে। কি নাম? বিভূতিভূষণ অভয়ারণ্য। যদি এই ধরনের প্রশ্ন আসতে দেখি নাই, তারপরে এটা একটা আনকমন তথ্য, এজন্য দিলাম। চলচ্চিত্র খেয়াল করো, পথের পাঁচালী, অপরাজিত, অশনি সংকেত, এই উপন্যাসগুলো থেকে তোমার সত্যজিৎ রায় কি করেছেন, তোমার চলচ্চিত্রে রূপদান করেছেন। তো এর মধ্যে পথের পাঁচালী অনেকেই দেখে থাকবা। পথের পাঁচালী তোমার যদি চরিত্র আসে, তাহলে চরিত্রগুলো কি নাম? দুর্গা, অপু, তারপর হচ্ছে সর্বজয়া। সর্বজয়া হচ্ছে ওদের মা। বাপের নাম কি যেন ছিল? হরিহর। বাপের নামটা ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, হরিহর ছিল। পথের পাঁচালী দেশি বিদেশি প্রশংসিত, এনেদের প্রচুর প্রশংসা দরকার নাই। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই অশনি সংকেত সিনেমাতে কে অভিনয় করেছিল? ববিতা অভিনয় করেছিল, এবং এই অভিনয়ের জন্য উনি কি পান? চলচ্চিত্রে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। কাকে? ববিতাকে। ঠিক আছে। এই সিনেমাটা খুবই সুন্দর, কেউ সময় পেলে দেখবা। মানে এটা দেখার পর তোমার আর জীবনে খাবার নষ্ট করতে ইচ্ছা করবে না। এখন আসো, যদি পথের পাঁচালী থেকে কোনো ধরনের প্রশ্ন যদি থেকেও থাকে, অনেকদিন ধরে প্রশ্ন আসে নাই, তাহলে চলচ্চিত্রটা মনে রাখবা। চলচ্চিত্রটা পরিচালনা করেছেন সত্যজিৎ রায়, এক। দ্বিতীয়ত হচ্ছে এই উপন্যাসটা তোমার 3টা পর্বে বিভক্ত ছিল, ঠিক আছে। 3টা পর্বের মধ্যে প্রথম থেকে ষষ্ঠ পরিচ্ছদকে বলা হচ্ছে বল্লালি বলাই, তারপর হচ্ছে সপ্তম থেকে 29 পরিচ্ছদকে বলা হচ্ছে আমাটির ভেপু। এই আমাটির ভেপুটা থেকে আবার হচ্ছে তোমার ইয়াতে 9-10-এ কিছুটা পাঠ্য ছিল। 30-35 পরিচ্ছদকে বলা হচ্ছে অক্রুশ সংবাদ। এটুকুই। এরপর আসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খেয়াল করো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু কি ছিল, তোমার ছদ্মনাম ছিল। আজকে ছদ্মনাম ডাকনাম নিয়ে একটা প্রশ্ন ছিল, পারছো সবাই?
হুম, আচ্ছা, ভেরি গুড। ছদ্মনাম কি কি দেখো: অনিলা দেবী, হ্যাঁ, মেয়েদের নাম; অপরাজিতা দেবী, মেয়েদের নাম; অনুরূপা দেবী, মেয়েদের নাম; আর একটা হচ্ছে শ্রীকান্ত। এখন আসো, শ্রীকান্ত কিন্তু ওনার একটা উপন্যাসেরও নাম। তো এটা একবার আসছিল, এই অনিলা দেবীটা। হুম, শরৎচন্দ্রকে বলা হয়ে থাকে সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক, এবং বলা হয়ে থাকে, ধরো এখনই না হয়তো কেউ বইটা একটু কম পড়ে, কিন্তু তখন এমন কোনো ঘর ছিল না, অথবা যেসব মহিলারা তো সবাই পড়তে পারতো না, যারা টুকটাক পড়তে পারতো তারা মোটামুটি শরৎচন্দ্রের উপন্যাস মাস্ট পড়েছে। হ্যাঁ, তো বর্তমানে জনপ্রিয় হচ্ছে কে বলতো? যদি আসে যে সবচেয়ে জনপ্রিয়, তখন কে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তোমার শরৎচন্দ্র। আর বর্তমানে জনপ্রিয় হচ্ছে হুমায়ুন আহমেদ। হ্যাঁ, আর কালজয়ী লেখক যদি বলা হয়ে থাকে তবে কালজয়ী কালজয়ী হচ্ছে মানিক। ভেরি গুড, মানিক বন্দ্যোপাধ্যায়, একটু আগে আমরা পড়েছি। তো ওনার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বড় দিদি। যদিও আহ এটা কিন্তু অনেক বড় না, হ্যাঁ, উপন্যাসের মতো না, বলা যায় ধরো কিছু ছোট গল্প থাকে না অনেক বড়, যেমন নষ্টনীর কিন্তু কিছুটা বড় গল্প, হ্যাঁ, ওই রকম। তারপরে এটা আমরা উপন্যাসই বলতে হবে। এটা হচ্ছে বড় দিদি, তোমার প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়, ঠিক আছে। শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে তোমার শ্রীকান্ত। এখানে দেখো, তাহলে আমরা বড় দিদি হচ্ছে প্রথম উপন্যাস, এটা মনে রাখবো। তারপর হচ্ছে বিরাজবো। তারপর হচ্ছে তোমার দেনা পাওনা। দেনা পাওনা আরেকটা জিনিস আছে, কি বলতো, গতকাল বলেছিলাম অন্য একটা সাহিত্যকর্ম, সেটা কি? দেনা পাওনা ছোট গল্প কার? ছোট গল্প আছে, তো এই জিনিসটা যদি উল্লেখ করে দেয় ছোট গল্প, সেক্ষেত্রে হচ্ছে রবীন্দ্রনাথ। আর যদি উপন্যাস উল্লেখ করে দেয় সেক্ষেত্রে হচ্ছে তোমার শরৎচন্দ্র, ঠিক আছে। তারপর আসো পরিণীতা, দত্তা। তারপর হচ্ছে চরিত্রহীন। এই চরিত্রহীন থেকে যেটা আসে সেটা হচ্ছে চরিত্রের নাম। চরিত্রহীন থেকে কিসের নাম আসছে? চরিত্রের নাম আসছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অনেকগুলো, বেশিরভাগই তোমার নাটক সিনেমা এরকম হয়েছে। তো চরিত্রহীন থেকে চরিত্রের নাম যেমন আসছে, যেমন একটা প্রশ্ন ছিল, যে আজকে প্রশ্নটা ছিল কিনা আমি শিওর না, বিমলা, তারপরে সতীশ, সাবিত্রী। তো এখানে হচ্ছে তোমার সতীশ এবং সাবিত্রীর যে অসামাজিক প্রণয়, সেটা নিয়েই মূলত লিখেছে উপেন্দ্র দিবাকর। কিরণময়ী প্রভৃতি চরিত্রের বৈশিষ্ট্য এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো চরিত্রগুলো কি কি? সতীশ এবং সাবিত্রী, এই দুটো চরিত্র তোমরা মনে রাখবা, সতীশ এবং সাবিত্রী। তারপর হচ্ছে মেজদি দিদি, শ্রীকান্ত। শ্রীকান্ত আসো, শ্রীকান্ত হচ্ছে ওনার আত্মজীবনীমূলক উপন্যাস। এক, এটা একটা তথ্য। দুই, এটাতে শরৎচন্দ্র শ্রীকান্ত শর্মা ছদ্মনাম ব্যবহার করেছিলেন। দুই, তিন নাম্বার হচ্ছেন, যদি আসে যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে, কি নাম? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র শ্রীকান্ত না, কি নাম? ইন্দ্রনাথ। ভেরি গুড, ইন্দ্রনাথ। আর এই ইন্দ্রনাথকে আমরা কোথায় পেয়েছি? এই ইন্দ্রনাথকে আমরা পেয়েছি শ্রীকান্তের প্রথম খণ্ডে, ঠিক আছে। শ্রীকান্তের প্রথম খণ্ডের সবচেয়ে প্রাণবন্ত এবং আকর্ষণীয় চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ, এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। এখানে তোমার কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে যেগুলো আসতে পারে, যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরও ঠেলিয়ে দেয়। তারপর হচ্ছে মরার আবার জাত কি, এই ধরনের কিছু তোমার ডায়লগ আছে। এই ডায়লগ গুলো মনে রাখবা। তাহলে আমরা শ্রীকান্ত থেকে কি কি তথ্য পাচ্ছি? প্রথমত তথ্য পাচ্ছি এখানে হচ্ছে চারটা খণ্ড আত্মজীবনীমূলক উপন্যাস, শ্রীকান্ত শর্মা নামে ছদ্মনামে তিনি এটা লিখেছেন। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় প্রাণবন্ত চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে, এভাবেও দিতে পারে। তাহলে এটা হচ্ছে ইন্দ্রনাথ, ঠিক আছে। পথের দাবি।
পথের দাবি থেকে যে তথ্যটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ব্রিটিশ সরকার উপন্যাসটি কি করেছিল, বাজেয়াপ্ত করেছিল। কারণ আমরা যেটা দেখি, তোমার প্রতিবার না হোক, মোটামুটি দুই একবার পরে পরে হলেও তোমার একটা দুটো প্রশ্ন থাকে যে কোনটা নিষিদ্ধ হয়েছিল বা কোনটা বাজেয়াপ্ত হয়েছিল। ঠিক আছে, তাহলে দেনা পাওনা আমরা কেন মনে রাখবো, আমরা এই কারণে মনে রাখবো, সরি, পথের দাবি এই কারণে মনে রাখবো যে ব্রিটিশ সরকার উপন্যাসটি বাজেয়াপ্ত করেছিল। নেক্সট আসো, বিখ্যাত ছোট গল্প। আচ্ছা, তা নিয়ে শুনতে পাচ্ছ না তোমরা, বাকিরা শুনতে পাচ্ছ? ওকে। বিখ্যাত ছোট গল্পের মধ্যে মাত্র তিনটা গল্প দিয়েছি, যদিও আরো অনেক বেশি গল্প। তো একটা হচ্ছে মন্দির। কেন মন্দির? এটা হচ্ছে প্রথম প্রকাশিত গল্প, প্রথম প্রকাশিত। তাহলে যদি প্রথম প্রকাশিত গল্প আসে মন্দির, আর যদি প্রথম প্রকাশিত উপন্যাস আসে সেক্ষেত্রে কি বলো তো, একটু আগে পড়িয়েছি। প্রথম প্রকাশিত উপন্যাস কি ছিল? বড় দিদি, ভেরি গুড। প্রথম প্রকাশিত উপন্যাস ছিল বড় দিদি, আর প্রথম প্রকাশিত গল্প হচ্ছে মন্দির। তারপর হচ্ছে এই গল্পটা তোমার কুন্তলিন পুরস্কার পেয়েছিল, যদিও এই তথ্যটা আসার সম্ভাবনা নাই, তারপর বলে দিচ্ছি। তারপর হচ্ছে বিলাসী। বিলাসী কিন্তু আমরা পড়েছি সবাই, না ইন্টারে ছিল আমাদের। যেমন টিকিয়ে থাকাই কি চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, এটা কেন বলেছিল জানো? টিকিয়ে থাকাই চরম সার্থকতা নয়। পড়ছিলা এই গল্পটা? বিলাসী মৃত্যুঞ্জয়, ঠিক আছে। এটার আরেকটা চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। আর হচ্ছে মহেশ। মহেশ হচ্ছে ছোট গল্প, আমরা সবাই জানি মহেশ কিসের নাম, কোন লোকের নাম নাকি? হ্যাঁ, সমাজের কুসংস্কার নিয়ে, ফাহিম, থ্যাংক ইউ। মহেশ, মহেশ হচ্ছে একটা গরুর নাম। তো এই মহেশের মালিক ছিল হচ্ছে তোমার আমেনা গফুর। তো আমেনা হচ্ছে গফুরের তোমার মেয়ে। এটাই হচ্ছে মূলত চরিত্র, এই তিনটা চরিত্র মনে রাখলেই হবে, আমেনা গফুর। মহেশ থেকে প্রশ্ন নাও আসতে পারে যেহেতু খুব পরিচিত। নাটক দেখো, ষোড়শী, রমা, বিজয়া, এগুলো হচ্ছে ওনার নাটক। তবে নাটক থেকে আমি কখনো প্রশ্ন আসতে দেখি নাই এখন পর্যন্ত। তো উনি পুরস্কার পেয়েছিলেন, এই পুরস্কারগুলো তোমার মাঝে মধ্যেই আসে, প্রশ্ন দেখা যায়। একটা হচ্ছে তোমার 1923 সালে, 1923 সালে তোমার কলকাতা থেকে কি পেয়েছেন, জগত্তারিণী পুরস্কার, এক। দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি পেয়েছেন, ডিইউ থেকে ডিলিট পেয়েছেন। তো মনে রাখবা কেমনে, যেহেতু ডিইউ ঢাকা, ডিলিট, আর কলকাতা থেকে জগত্তারিণী, ঝামেলা শেষ। আর মন্দির গল্প যেটা ওনার প্রথম গল্প, সেই মন্দির গল্পের জন্য উনি কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। আর নাটক ষোড়শী, রমা, আর হচ্ছে বিজয়া। প্রবন্ধ রচনা দেখো, নারীর মূল্য, যেহেতু নারীদের নিয়েই বেশি লিখেছেন উনি, আর হচ্ছে তরুণের বিদ্রোহ। এ দুটো হচ্ছে ওনার প্রবন্ধ রচনা। ওনাকে চেনা যায়? কে বলতো? হ্যাঁ, নূর সবসময় একটা কাজ করে, সেটা হচ্ছে ওর ফেসবুকে মানে লেখকদের নিয়ে পোস্ট দেয়। এটা করতে গিয়ে যেটা হয়, যারা লেখে বা পোস্ট গুলো দেয় তখন হয় কি, তার মানে তথ্যগুলো মাথায় ঢুকে যায়, তাই না নূর? না, ওই তথ্যগুলো মনে থাকে, ও যখন লিখে আমি ওর পোস্ট গুলো দেখি যে এগুলো তো তাহলে ওর মাথায় থাকবে মোটামুটি, সবসময় দেখি লিখে। আখতারুজ্জামান ইলিয়াস, তোমার আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সংখ্যা খুব কম, কিন্তু খুব কম গুলোই খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো থেকে তোমার প্রশ্ন আসে। কি কি দেখো, দুটি উপন্যাস, পাঁচটি গল্প গ্রন্থ, আর হচ্ছে একটি প্রবন্ধ সংকলন। হুম, এটা নিয়েই মূলত তার কি রচনা সম্ভার। কিন্তু খুব অল্প হলো এগুলা, তোমার মোটামুটি শিল্পগুণ অনেক বেশি এগুলোর, যার কারণে এগুলো থেকে তোমার দেখা যায় বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, শুধু বিসিএস না অন্যান্য পরীক্ষাগুলোতেও তোমার কি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তো আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেছেন তোমার 1943 সালে, যদিও ইয়াটা আসার সম্ভাবনা নাই,
সালটা আসার তেমন কোনো সম্ভাবনা নাই। ডাকনাম ছিল মঞ্জু। কি নাম? ডাকনাম হচ্ছে মঞ্জু আখতারুজ্জামান ইলিয়াসের। তো আসো, আমরা যে দুটো উপন্যাস আর 5টা গল্পের গ্রন্থ আমরা সবগুলোই দেখতে হবে, এটা মাথায় রাখবা। দুটো উপন্যাস কি কি? দুটো উপন্যাস হচ্ছে চিলে কোঠার সেপাই, অনেকে হয়তো পড়ে থাকতে পারো বা পড়েছো। আরেকটা হচ্ছে খোয়াবনামা। তো এটাতে আবার সিনেমা তৈরি করা হয়েছে। ছোট গল্পগুলো দেখো, ছোট গল্পগুলো আমাদের কেন ইম্পর্টেন্ট, আমরা যখন তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক ইয়াগুলো পড়বো, রচনাগুলো পড়বো, তখন এখানের অনেকগুলোই চলে আসবে, দেখবা যে গল্পগুলো কি কি দেখো: অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, তারপর হচ্ছে দোজকে রোম, তারপর হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, আর প্রবন্ধ সংকলন বলেছিলাম শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, বিখ্যাত গল্পগুলো এখানে আছে। বিখ্যাত গল্পগুলো কি কি দেখো: রেইনকোট, মিলির হাতে স্টেনগান। রেইনকোট নামের একটা সিনেমা আছে তোমার, উম ঋতুপর্ণ ঘোষ পরিচালনা করেছেন, দেখতে পারো, খুব সুন্দর সিনেমাটা। মিলির হাতে স্টেনগান, তারপর হচ্ছে অপঘাত, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। একটাই প্রবন্ধ, সেটা কি? সংস্কৃতির ভাঙা সেতু। এবং এটাতে প্রবন্ধ আছে তোমার কয়টা? টোটাল 22টা প্রবন্ধ আছে। তাহলে আমরা উপন্যাস দুটো কি কি পড়লাম বলো তো? আখতারুজ্জামান ইলিয়াসের, মনে আছে কারো? খোয়াবনামা, আর একটা চিলে কোঠার সেপাই। ভেরি গুড। তাহলে আমরা উপন্যাস পেয়েছি মাত্র দুটো। তারপরে কি পেলাম? গল্প গ্রন্থ পেয়েছি কয়টা? কয়টা গল্প? 5টা। ভেরি গুড। সেখানের মধ্যে আমাদের কি কি ছিল? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, আরেকটা কি ছিল? দোজকে রোম ছিল, আরেকটা আরেকটা জাল স্বপ্ন, স্বপ্নের জাল ছিল, তাই না? হ্যাঁ, এই 5টা। এর মধ্যে যেটা আসতে দেখা গেছে এখন পর্যন্ত প্রশ্নে, দেখা যাচ্ছে গল্পগুলোর নাম বেশি আসে গল্প গ্রন্থের নামের চাইতে। মানে ধরো, মিলির হাতে স্টেনগান কার গল্প, অথবা রেইনকোট কার গল্প, এই ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে বিগত বছরগুলোতে, ঠিক আছে? প্রবন্ধ সংকলন, সংস্কৃতির ভাঙা সেতু মনে রাখবা। কেন মনে রাখবা? যেহেতু আগের বছরগুলোতে গল্প থেকে প্রশ্ন আসছে, দেখা গেছে এখানে প্রবন্ধ থেকে প্রশ্ন থাকতে পারে। নেক্সট আসো, আহসান হাবিব। এই আহসান হাবিব কি তোমার হুমায়ুন আহমেদের ভাই আহসান হাবিব? কি বলো? না। তাহলে এই আহসান হাবিব কে? উনি হচ্ছেন কবি, ঠিক আছে? আমরা আসো আহসান হাবিবকে দেখি। উনি মূলত একজন কি ছিলেন? সাংবাদিক ছিলেন। ওনার উপন্যাসগুলো কি কি দেখো: রানী খালের সাঁকো, অরণ্য নীলিমা, জাফরানি রং, পায়রা। তো ওনার থেকে প্রশ্ন আসলে তেমন আসতে খুবই কম দেখা যায়। হ্যাঁ, এজন্য আমি তেমন কিছু আর বিস্তারিত বলছি না। ওনার এই 3টে উপন্যাস জাস্ট মনে রাখবা: রানীখালের সাঁকো, অরণ্য নীলিমা, জাফরানি রং, পায়রা। এর মধ্যে রানীখালের সাঁকো হচ্ছে তোমার কিশোর উপন্যাস। রানীখালের সাঁকোটা হচ্ছে কিশোর উপন্যাস, ঠিক আছে? আর উনি মূলত কি ছিলেন? উনি মূলত কি ছিলেন জানো কেউ? ওনার পেশা কি ছিল জানো কিনা? হ্যাঁ, কলামিস্ট, সাংবাদিক ছিলেন। নেক্সট আসো, জহির রায়হান। খুবই ইম্পর্টেন্ট। জহির রায়হান থেকে তোমার প্রতি বছর বিসিএস এ না হোক, মোটামুটি প্রশ্ন থাকে, বিসিএস এও থাকতে পারে, আবার বিসিএস এ নাও থাকতে পারে, কিন্তু অন্যান্য পরীক্ষায় দেখা যায় তোমার জহির রায়হান থেকে প্রশ্ন থাকে। তা আসো, জহির রায়হানের মূল নাম কি? জহির রায়হানের মূল নাম হচ্ছে তোমার মোহাম্মদ জহিরুল্লাহ। কিন্তু আমরা ওনাকে কি নামে চিনি? আমরা ওনাকে চিনি হচ্ছে তোমার জহির রায়হান হিসেবে। তো এই নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন মূলত কমরেড মনি সিং দিয়েছিলেন এই নামটা ওনার।
ওনার উপন্যাসগুলো কি কি দেখো, ওনার উপন্যাসগুলো হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, আচ্ছা এখানে একসাথে হয়ে গেছে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, কয়েকটি মৃত্যু, 21শে ফেব্রুয়ারি। এখান থেকে তোমার প্রশ্ন থাকে, যেমন হাজার বছর ধরে যেহেতু মোটামুটি কমন, এটা থেকে তেমন প্রশ্ন দেখা যায় না, কিন্তু শেষ বিকেলের আরেক ফাল্গুন থেকে প্রশ্ন থাকে কেন বলো তো? আরেক ফাল্গুনটা কি নিয়ে? আরেক ফাল্গুন 52 নিয়ে, হ্যাঁ। এজন্য মূলত প্রশ্ন থাকে। তো উনি যেটা করতেন, উনি মূলত কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছিলেন, মজুপুর গ্রামে। আর ওনার পিতা কিন্তু কি ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। কিন্তু উনি নিজে কি করেছেন, উনি নিজে কথা সাহিত্যিক ছিলেন, চলচ্চিত্র পরিচালক ছিলেন, তাই না? সূর্যগ্রহণ হচ্ছে ওনার গল্প গ্রন্থ, মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র। একটা জিনিস খেয়াল রাখবা, প্রামাণ্য চিত্র আর চলচ্চিত্র, এই দুটোকে তোমাদের মধ্যে কি করে দিবে, অর্থাৎ কনফিউশন সৃষ্টি করবে। মানে আস্তে কি করবে, একটা চলচ্চিত্রের ভিতরে একটা কি ঢুকাই দিবে, তোমার প্রামাণ্য চিত্র ঢুকাই দিবে। তখন হবে কি, তোমরা দ্রুত যে নিচের কোনটি জহির রায়হানের চলচ্চিত্র, তো যেটা করতে পারে, ধরো চলচ্চিত্রের সাথে, ধরো চলচ্চিত্র তিনটা নাম দিল, তিনটা নামের সাথে তোমার প্রামাণ্য চিত্র একটা দিয়ে দিল, অথবা কোনটি নয়। বুঝতে পারছো বিষয়টা? মানে দ্রুত দেখে হুট করে খেয়াল করতে হবে। তোমার প্রামাণ্য চিত্র হচ্ছে এখানে স্টপ জেনোসাইড, আর একটা হচ্ছে স্টেট ইজ বর্ন। দুটো ইংলিশে, এটা একটু মনে রাখবা, তাহলে মনে থাকবে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে স্টপ জেনোসাইড, তোমার 20 মিনিটের একটা প্রামাণ্য চিত্র। তারপর হচ্ছে চলচ্চিত্রগুলো দেখো, জীবন থেকে নেয়া। আচ্ছা এখানে আরো কিছু চলচ্চিত্র আছে তোমার জীবন থেকে নেয়া। তারপর হচ্ছে কখনো আসেনি, তারপর হচ্ছে সঙ্গম, বাহানা। হ্যাঁ, তো সঙ্গমটা মনে রাখবা, সেটা হচ্ছে এই কারণে মনে রাখবা, স্লাইডে আমি দেই নাই, স্লাইড যেহেতু খুব সংক্ষিপ্ত করে করে ফেলেছি। এটা হচ্ছে সমস্ত পাকিস্তানের প্রথম রঙিন ছবি। কোনটা? সঙ্গম, সমস্ত পাকিস্তানের প্রথম রঙিন ছবি, প্রথম রঙিন ছবি। ঠিক আছে, তাহলে আমরা ওনার থেকে কি কি পেলাম একটু খেয়াল করো তো। প্রথমত, জহির রায়হানের বাড়ি কোথায়? ফেনী, এক। দুই, জহির রায়হানের ডাকনাম কি? জাফর। পুরো নাম কি? মোহাম্মদ জহিরুল্লাহ। এখন আসো, ধরো ওনার জহির রায়হান নাম না দিয়ে কি করতে পারে, চারটা নামের মধ্যে ওনার মূল নামটাও ঢুকাই দিতে পারে, একটু খেয়াল রাখবা। অর্থাৎ প্রশ্ন যদি প্যাটার্ন চেঞ্জ করে আর কি, হ্যাঁ। তাহলে ওনার মূল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ, ডাকনাম হচ্ছে জাফর। আর ওনাকে এই নামটা কে দিয়েছিলেন? জহির রায়হান নাম কে দিয়েছিলেন বলতো? কমরেড, কমরেড মনি সিং দিয়েছিলেন। ভেরি গুড। মনি সিং এর রাজনৈতিক নাম রায়হান তিনি গ্রহণ করেন, এবং 1952 সালে উনি কিন্তু গ্রেপ্তার হন। যখন ভাষা আন্দোলন ছিল তখন উনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর 1956 সালের শেষের দিকে তিনি জাগো হুয়া সাবেরা ছবিতে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ করে তোমার চলচ্চিত্রে প্রবেশ করে। এটার দরকার নাই, ঠিক আছে। আমরা যেটা যেটা মনে রাখবো, ওনার তোমার উপন্যাসগুলো মনে রাখবো, তারপর হচ্ছে প্রামাণ্য চিত্রগুলো মনে রাখবো, চলচ্চিত্র মনে রাখবো। এই এই কয়েকটা জিনিস মনে রাখবো। আর উপন্যাসের মধ্যে তোমার শেষ বিকেলের মেয়ে হচ্ছে প্রথম উপন্যাস, হাজার বছর ধরে শ্রেষ্ঠ উপন্যাস। এভাবে যদিও আসে না, প্রথম উপন্যাস শেষ উপন্যাস এরকম ওনার ক্ষেত্রে আসতে তেমন দেখা যায় নাই। আরেক ফাল্গুন মনে রাখবো কেন? একটা কারণেই মনে রাখবো, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে। তারপর হচ্ছে বরফগোলা নদী, বরফগোলা নদী, হ্যাঁ আছে, এখানে আছে, এই তো। আচ্ছা উনি কখন মারা গেছেন জানো? 1971-এ। জহির রায়হান, বাকিরা কেউ জানো কিনা কখন মারা গেছে? হ্যাঁ, উনি মারা গেছেন বলতে উনি আসলে নিখোঁজ হয়েছিলেন, কারণ হচ্ছে উনি, তোমরা শমী কায়সারকে চেনো কিনা? শমী কায়সার,
আসিফ রহমান, তোমার তথ্যটা ভুল। শমী কায়সারের বাবা হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার হচ্ছেন ওনার ভাই। তো শহীদুল্লাহ কায়সারকে যখন উনি খুঁজতে গেছেন কত সালে? 1972 সালে। মানে মানে উনি কি বিজয়টা দেখেছেন মূলত 1972 সালের তোমার 30 জানুয়ারি মিরপুরে খুঁজতে গেছেন কাকে? শহীদুল্লাহ কায়সারকে। এরপর উনি আর ফিরে আসেননি, এমনকি ওনার লাশটাও পাওয়া যায়নি। বুঝতে পারছো? মানে তোমরা যারা মনে করেছো যে বুদ্ধিজীবী দিবসের দিন মানে 14ই ডিসেম্বরে ওনাকে হত্যা করা হয়েছে 1971-এ, এটা ভুল। তাহলে তথ্যটা কি? মূল তথ্য হচ্ছে উনি শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়েছিলেন মিরপুরে 1972 সালের 30 জানুয়ারি। এরপর উনি আর কি ফিরে আসেন নাই, উনি তখন থেকেই নিখোঁজ। আচ্ছা, এখন বলো তো জীবন থেকে নেয়া, এখানে আসলে স্লাইড আরো একটা দুটো করা দরকার ছিল। জীবন থেকে নেয়া, হ্যাঁ, এটার তোমার ইয়াটা কি ছিল? মূল উপজীব্যটা কি ছিল? মুক্তিযুদ্ধ নাকি ভাষা আন্দোলন? ভাষা আন্দোলন, ভেরি গুড। এটার মূল বিষয়টা হচ্ছে তোমার ভাষা আন্দোলন, ঠিক আছে। আর বাংলাদেশের ইতিহাসে এই চলচ্চিত্রে তোমার প্রথম কি করা হয়? প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয় কোথায়? এই জীবন থেকে নেয়া সিনেমাতে। নেক্সট আসো, তারাশঙ্কর। হ্যাঁ, এটা ছোটবেলায় অনেকবার দেখছি। ওই যে তোমার একটা মহিলা ছিল না, কি নাম যেন, যা কি জমিলা যেন, ভুলে গেছি। বিষ মিশাই দিছিল যে, মনে আছে ওনার নাম কি যেন ছিল? হ্যাঁ, রসন জামিল, রসন জামিল, আমার মাথায় আসতেছিল না। তো ওনাকে একদম ছোটবেলায় দেখতে পারতাম না। তো ছোটবেলায় কয়েকটা কিছু মহিলাকে একেবারে দেখতে পারতাম না আমরা, কে কে জানো? মানে রওশন জামিল, তারপর হচ্ছে রিনা খান, না? তারপর আরো কয়েকজন ছিল এরকম। মানে এরা আজীবনের জন্য কি হয়ে গেছে, রিনা খান নামটা আমার মনে হয় না কেউ আর রাখবে। যা আমাদের ফেভারিট ছিল। উম, হ্যাঁ, মানে তারপর আহমদ শরীফ, রাজীব, তারপরে ছিল তোমার ওই যে মাথায় নেড়া ছিল না, ওইটা কিনা ছিল, মাথা যে নেড়া ছিল। তারাশঙ্কর, তারাশঙ্কর বলতেছে, আমার মাথায় তারাশঙ্কর ঘুরতেছে। জাম্বু, জাম্বু, হ্যাঁ জাম্বু। গাঙ্গুয়া, তোমাদের দেখি ওটা মনে আছে। তবে শেষে পরের গুলো আর দেখা হয় নাই, মানে হচ্ছে যে এগুলোতে তোমার ওই যে কি কি কারা যেন আসলো, যে একটা লোক আছে না, বিশ্রী করে টেনে টেনে কথা বলে। নাসির খান, না নাসির খান টান এগুলো দেখছিলাম। সে এই যে ডিপজল, ডিপজল, হ্যাঁ ডিপজল টিপজল, এগুলো আর দেখা হয় নাই। এর আগের গুলো দেখছিলাম, মানে নাসির খান, তারপর হচ্ছে রাজীব, এরা যখন তোমার ভিলেন হিসেবে ছিল তখন দেখছিলাম। আচ্ছা, তারাশঙ্করে চলে আসি আমরা। হ্যাঁ, এগুলো বললে সবার মনোযোগ খুব বাড়িয়ে যায়, আমি খেয়াল করছি তো। তারাশঙ্কর দেখো, তারাশঙ্কর হচ্ছে 1898 সালে জন্মগ্রহণ করেছেন। এগুলোতে খুব মনোযোগ সবার, দেখো। 1898 সালে সিনেমা থেকে একটা আসে, তো একটা প্রশ্ন কিন্তু আসে, খেয়াল করছো? চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন থাকে, যেমন তোমার গতবার এই যে ছিল, লাস্ট ছিল কোনটা, পরিচালকের নাম জানতে চেয়েছিল, তাই না? হ্যাঁ, রেহেনা, রেহেনা মারিয়ম নূর, এটার পরিচালকের নাম ছিল। তো একটা প্রশ্ন থাকে, দেখা যায়। 1898 সালে জন্মগ্রহণ করেছেন, তোমার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা 3 বন্দ্যোপাধ্যায় কিন্তু পড়ে ফেলছি, দেখো। কোন কোন বন্দ্যোপাধ্যায়? মানিক পড়েছি, মানিককে আমরা কি বলেছি? কালজয়ী লেখক বলেছি, হ্যাঁ। তারপর মানিকের কি কি পড়েছিলাম আমরা? ছোট গল্প পড়েছিলাম, তারপর হচ্ছে তোমার উপন্যাস পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। তারপর আমরা পড়লাম বিভূতিকে পড়লাম। বিভূতির মধ্যে আমরা তাও কি পড়লাম? মূলত উপন্যাস আর ছোট গল্প পড়েছি। আর হচ্ছে ওনার সিনেমা, ওনার উপন্যাস নিয়ে যে সিনেমাগুলো তৈরি করেছেন কে? সত্যজিৎ, সেগুলো দেখেছি। তাহলে মানিক শেষ, বিভূতি শেষ, আমরা কোথায় চলে আসছি? আম- চলে আসছি তারাশঙ্করে। তারাশঙ্কর তোমার জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার। আর ওনার ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা।
হাবু শর্মা। এবং বলা হয়ে থাকে শরৎচন্দ্রের পরে তিনি জনপ্রিয় কথা সাহিত্যিক। ওনার প্রচুর উপন্যাস আছে, পড়েছো কিনা জানি না। তো নামের চেয়ে উপন্যাস কবি, হ্যাঁ কবি, কবি দিয়ে বেশি পরিচিত। আমি ওনার অনেকগুলো উপন্যাস পড়ছি, তবে আমার সবচেয়ে ভাল লাগছিল, কবিতা ভাল লাগছে, হাসুলিবাকের উপকথা অনেক বেশি ভালো ভালো লাগছিল। মানে শেষ করার পর যে অনুভূতি, ওটা আসলে প্রকাশের মতো না। হ্যাঁ, ছোট গল্পগুলো অনেক ভালো। তো দেখো, 1898 সালে জন্ম। উপন্যাসগুলো দেখো, এখানে খুব বেশি কিছু রাখি নাই, যেহেতু আসে না। শুধু একটা জিনিস মনে রাখতে পারো যে ওনার উপন্যাসের উপজীব্য হচ্ছে রাঢ় অঞ্চল। কেন রাঢ় অঞ্চল? উনি কোথায় জন্মগ্রহণ করেছে বলেছিলাম একটু আগে? বীরভূমে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তো বীরভূম অঞ্চলের মধ্যে যে সাঁওতাল, বাগদি, বোস্টম, মানে বাউরি, ডোম, হ্যাঁ, এরকম বিভিন্ন গ্রাম্য কবিয়াল ছিল। তো ওনাদের কথা কিন্তু ওনার কিসে চলে আসছে, ওনার উপন্যাসে উঠে আসছে। আমরা কবি উপন্যাসের মধ্যেও সেটা দেখতে পাচ্ছি। তো ওনার, উনি মারা যান 1971 সালে, ঠিক আছে? কত সালে মারা যান? 1971 সালে। 1971 সালে আরেকজন মারা যান, বলে দেই, সৈয়দ ওয়ালিউল্লাহ। কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কিছু কিছু সাল মানে দুই একজনের সাথে মিলে যায়, তো ওগুলা মিলে মিলে মনে রাখবা। হ্যাঁ, কবি, কবি থেকে জাতিস্বর সিনেমা না, এটা ভুল হয়েছে তোমার। জাতিস্বর সিনেমা তৈরি করা হয়েছে তোমার অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে। কবি গান ঠিক আছে, কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে, ঠিক আছে? কবি থেকে না। উপন্যাস দেখো, ধাত্রী দেবতা। ধাত্রী দেবতা হচ্ছে তোমার বঙ্গশ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। লাগবে না, এরকম প্রশ্ন আসে না। একটি কালো মেয়ের কথা। তারপর হচ্ছে গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি, হাসুলিবাকের উপকথা। এখান থেকে এটা নিয়ে প্রশ্ন আসছিল, একটি কালো মেয়ের কথা কেন? কারণ হচ্ছে এই উপন্যাসটা তোমার রচিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। কি নিয়ে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। তাহলে এটা ইম্পর্ট্যান্ট, একটি কালো মেয়ের কথা। এখানে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে এটার বিষয়বস্তু কি, আর একটা হচ্ছে কে লিখেছেন। তাহলে কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপজীব্য কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। শেষ। আর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে, চরিত্র নামটা এখনো যেহেতু আসে নাই, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নাজমা। নাজমা নামের একটা কালো মেয়ে, ঠিক আছে? গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, তারপর হচ্ছে কবি। আচ্ছা, এখানে একটা নাম আসে নাই, এখানে আছে কিনা, না, এখানে যেহেতু একটা নাম নাই, নামটা বলছি, সেটা হচ্ছে অরণ্য বন্যী। হুম, এটা একটু মনে রাখবা, কেন বলি? অরণ্য বন্যী, এটা হচ্ছে তোমার সাঁওতাল বিদ্রোহ নিয়ে। কেন মনে রাখবা বলি? সাঁওতাল বিদ্রোহ ইদানিং দেখা যাচ্ছে, গত দুই একবারও প্রশ্ন আসছে। কিরকম প্রশ্ন? যেমন ধরো, এই অমুক 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 জায়গার যে জেলেদের কথা উঠে এসেছে কোন উপন্যাসে, হ্যাঁ, বা এই উপন্যাসে তোমার উপজীব্য কি, খেয়াল করেছো কিনা জানি না, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে দেখো, তাহলে অরণ্যবন্যীটার তোমার মূল বিষয়বস্তু কি? অরণ্যবন্যী কি নিয়ে লেখা? সাঁওতাল বিদ্রোহ। এবং ওনার লেখায় কিন্তু, আমি তোমাদের বারবার বলছি, উনি যেহেতু বীরভূমে জন্মগ্রহণ করেছিলেন, ওনার এখানে কি সাঁওতাল, বাগদি, বোস্টম, এদের লেখা বারবার কি উঠে এসেছে, কবিয়ালদের কথা এসেছে, ঠিক আছে? তারপর হচ্ছে হাসুলিবাকের উপকথা। এখানে হচ্ছে তোমার কোপাই নদীর তীরবর্তী কাহার বাউরিদের জীবনী ভিত্তিক উপন্যাস, ঠিক আছে? তাহলে যদি আসে যে কোন নদী তীরবর্তী, কোপাই নদী তীরবর্তী, আর কাহার বাউরিদের কথা এখানে উঠে এসেছে, তাহলে কয়েকটা মনে রাখো? তিনটা মনে রাখছি এখানে আমরা, তিনটা। এক, কালো মেয়ের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অরণ্যবন্যী, আমার স্লাইডে নাই, লিখে দিয়েছি, সাঁওতাল বিদ্রোহ, দুই, হাসুলিবাগ, তিন হচ্ছে হাসুলিবাগের উপকথা। আর তোমার হচ্ছে কবি, কবিকে নিয়ে হচ্ছে, কবি থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে সংলাপ আসতে পারে। কবির সংলাপগুলো খুবই সুন্দর ছিল। মানে এই ধরনের, যে এই খেদ আমার মনে, ভালোবেসে মিটলো না আশ, কুলালো না এই জীবনে, হাই জীবনে তো ছোট কেনে এই ভুবনে, এটা একটা। আরেকটা হচ্ছে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেনে। হ্যাঁ, এই দুটো মনে রাখবা, জীবনে তো ছোট কেনে। আরেকটা হচ্ছে কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কাঁদো কেনে, এগুলো কোথাকার? এগুলো হচ্ছে কবি উপন্যাসের। ঠিক আছে। হুম। মোটামুটি দেখো মাত্র 2টা স্লাইড ওনার, 2টো স্লাইডের মধ্যে মোটামুটি শেষ। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? একটি কালো মেয়ের কথা, কবি, হাঁসুলিবাকের কথা, উপকথা সরি, আর হচ্ছে অরণ্যবন্যী। আচ্ছা, ছোট গল্প, ছোট গল্প নিয়ে স্লাইড নেই। দেখো ছোট গল্প তোমার রসকলি, তারপর হচ্ছে বেদিনী, ডাকর করা, তারিণী মাঝি। হ্যাঁ, এগুলো একটু তোমরা একটু দেখে নিও, যেহেতু আমার স্লাইডে নাই, তোমরা আর একটু তথ্য দেখে নিও ওনার সম্পর্কে। নেক্সট আসো বিহারীলাল। বিহারীলালকে আমরা কি বলে থাকি? জবেদ সেলিম মানে বুঝি নাই। বিহারীলালকে আমরা বলি বাংলা গীতি কবিতার ভোরের পাখি, গীতি কবিতার প্রবর্তক। তো ওনার কাব্যগ্রন্থগুলো হচ্ছে, কাব্য হচ্ছে বঙ্গসুন্দরী, সারদা মঙ্গল। আর দরকার নাই, আর দরকার নাই, শেষ। ভালো না? হ্যাঁ, ভোরের পাখি আর হচ্ছে বঙ্গসুন্দরী, সারদা মঙ্গল, শেষ। এ দুটো মনে রাখবো আমরা। মুনির চৌধুরী, মুনির চৌধুরী থেকে আমরা কি পড়বো বলো তো? মুনির চৌধুরী থেকে বেস্ট। হ্যাঁ, কবর, আরেকটা কি পড়েছিলাম অলরেডি, মুনির চৌধুরীর নাম গতবার, হ্যাঁ কয়েকবার চলে আসছিল, কেন বলো তো? মনে আছে? মনে করো, হ্যাঁ রক্তাক্ত প্রান্তর, ভেরি গুড। রক্তাক্ত প্রান্তরের কারণে আমরা বারবার মুনির চৌধুরীর কথা বলেছি, তাই না? তাহলে দেখো, মুনির চৌধুরী তোমার জন্মগ্রহণ করেছে হচ্ছে 1925 সালে। এখন বলো মৃত্যুবরণ কখন করেছেন? একটু আগে। তার মানে তোমরা জহির রায়হানের ক্ষেত্রে সেটা বলে ফেলেছিলে। 1971, কত তারিখ? 14ই ডিসেম্বর, ঠিক আছে। তাহলে মুনির চৌধুরী আর জহির রায়হান এ দুটো কি করা যাবে না, এক করে ফেলা যাবে না, ঠিক আছে। তো ওনার পুরো নাম ছিল আবু নঈম মোহাম্মদ। মুনির চৌধুরী ছিল, ওনার বাড়ি ছিল নোয়াখালী। ওনার মুনির চৌধুরীর বাড়ি নোয়াখালী, আর জহির রায়হানের বাড়ি কোথায়? ফেনী। জহির রায়হানের বাড়ি কোথায়? ফেনী, মানে কাছাকাছি। আর তিনি কি ছিলেন? তিনি শিক্ষাবিদ ছিলেন, নাট্যকার ছিলেন, কলেজ স্কুলে পড়াশোনা করেছিলেন। তো এগুলোর দরকার নাই। আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওনার মৌলিক নাটক ছিল, আবার অনুবাদ নাটকও ছিল। কি ছিল? মৌলিক নাটক ছিল, অনুবাদ নাটক ছিল। তো ওনার থেকে যে প্রশ্নগুলো আসে সেটা এভাবে আসে: নিচের কোনটি মুনির চৌধুরীর অনুবাদ নাটক নয়? অথবা নিচের কোনটি মুনির চৌধুরীর অনুবাদ নাটক? সেক্ষেত্রে হয় কি, মৌলিক নাটকগুলোর নাম দেয়, একটা অনুবাদ নাটক দেয়। আমার কথাটা বুঝছো কিনা? কারণ অনেকবার দেখছি ওনার অনুবাদ থেকে, অনুবাদ নাটক থেকে প্রশ্ন আসতে অনেকবার দেখা গেছে। কারণ কবর তো আসবে না। যদি আসে যে কবর কার নাটক, এটা কি আসবে? আসার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তাহলে নাটক দেখো। নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর, পানিপথের তৃতীয় যুদ্ধ। আর এটার কাহিনী নেওয়া হয়েছিল আমরা জানি কোত্থেকে, মহাশ্মশান থেকে, এটা অনেকবার বলা হয়েছে। কবর, পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন, ঠিক আছে। এবং এই কবরকে বলা হয়ে থাকে তার বিখ্যাত নাটক, আমরা এটা সবাই জানি। এবং এটা তিনি জেলে বসেই তিনি কি করেছিলেন, রচনা করেছিলেন। তারপর হচ্ছে পলাশী ব্যারাক ও অন্যান্য মানুষ, এগুলো হচ্ছে ওনার কি নাটক? মৌলিক নাটক, নট অনুবাদ, মৌলিক নাটক, ঠিক আছে। তারপর হচ্ছে একটা আছে আরো, চিঠি। চিঠি আছে, মানুষ অলরেডি চলে আসছে। তারপর হচ্ছে পলাশী ব্যারাক, এই তো। তাহলে আমরা কি কি মনে রাখছি দেখো: রক্তাক্ত প্রান্তর, পানিপথের তৃতীয় যুদ্ধ, কবর, কবরের পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন,
তারপর হচ্ছে পলাশী ব্যারাক, মানুষ, তিথি। ওকে, অনুবাদ নাটক দেখো। কেউ কিছু বলতে পারে না। এখন আসো, যতবার প্রশ্ন দেখেছি প্রশ্নগুলো এভাবে আসছে, নিচের কোনটি অনুবাদ নাটক নয়, বা নিচের কোনটি অনুবাদ নাটক। এখন আসো, যদি এই ধরনের প্রশ্ন আসে, কোত্থেকে অনুবাদ করা হয়েছে, এখনো আসে নাই। কোত্থেকে অনুবাদ করা হয়েছে এটা এখনো কি আসে নাই। তাহলে দেখো, কেউ কিছু বলতে পারে না, এটা হচ্ছে জর্জ জর্জ বার্নার্ড শোর একটা নাটক তোমার, ইউ নেভার ক্যান টেল। তাহলে তুমি দেখো তো বাংলা আর ইংলিশ কিছুটা কাছাকাছি করতে পারবে না? ইউ নেভার ক্যান টেল, এটা হচ্ছে কার? জর্জ বার্নার্ড শো। উনিও কি বলতো, নাট্যকার কিনা? উনিও নাট্যকার, তাই না? হ্যাঁ। এটা গেল রূপর কৌটা। এই রূপর কৌটা থেকেও আসে তোমার। রূপর কৌটা হচ্ছে, এটা হচ্ছে জন তোমার গলজওয়ার্দি দ্য সিলভার বক্স। তাহলে তো সিলভার বক্স বক্স দেখলেই পারবা, যেহেতু রূপার কৌটা। তারপর হচ্ছে মুখরা রমণী বশীকরণ, এটা কিন্তু আবার আসছে না। কমেডি অফ এরর কোনটা বলো তো? কে বলতে পারবে? নূর হয় নাই, অন্য কেউ একজন বলো, কমেডি অফ এরর্স কোনটা বলো। ভেরি গুড। ভ্রান্তি বিলাস কার সেটা? কার ছিল ভ্রান্তি বিলাস? ঈশ্বরচন্দ্রের। ভেরি গুড। তাহলে আমরা কি করা যাবে না, মানে এটার সাথে ওটা মিল করে দেওয়া যাবে না। হ্যাঁ, তোমার ভ্রান্তি বিলাস হচ্ছে ঈশ্বরচন্দ্রের, সেটা তোমার শেক্সপিয়রের। বুঝতে পারছো নূর? এটা হচ্ছে তোমার টেমিং অফ দ্য শ্রুর অনুবাদ। এটা হচ্ছে কি মুখরা রমণী বশীকরণ, টেমিং অফ দ্য শ্রু। তাহলে আমরা দুটো মনে রাখবো, দেখো তো। এখান থেকে সিলভার বক্স আমরা দেখলেই মনে রাখতে পারবো। আজ এটা হচ্ছে জর্জ বার্নার্ড শো, কেউ কিছু বলতে পারে না, ইউ নেভার ক্যান টেল। আর এটা কিন্তু আসছে, এটা মানে শুধু মুখরা রমণী বশীকরণ কার সেটা না, মানে কোনটার অনুবাদ এটা আসছে। বুঝছো? তাহলে যদি আসে নিচের কোনটি অনুবাদ নাটক নয়, কেউ কিছু বলতে পারে না, রূপার কোটা, মুখরা রমণী বশীকরণ, তারপর হচ্ছে তোমার দণ্ডকারণ্য। কোনটা বলো তো? আচ্ছা, দণ্ডকারণ্য নিয়ে মনে হয় বলি নাই না? দণ্ডকারণ্য হচ্ছে ওনার নাটক, ওনার মৌলিক নাটক। ওটা হচ্ছে রামায়ণের কাহিনী থেকে, রামায়ণ থেকে কাহিনী নেওয়া হয়েছিল। তাহলে শেষেরটা। ভেরি গুড। ওনাকে চেনা যায়, খুব হ্যান্ডসাম তাই না? সুন্দর না? দেখো তো চেনো কিনা। না, বুঝতে পারলি না। বলছিলাম 1971-এ মারা গেছেন। ওনার নাম অলরেডি একবার নিয়েছি আমি। এবার বলো। যে ফরাসি একটা বউ সাথে। হ্যাঁ, দ্রুত লিখতে গিয়ে সয়ন হয়ে গেছে। সৈয়দ ওয়ালিউল্লাহ। না, তারেক না, তারেক না। সৈয়দ ওয়ালিউল্লাহ। বিখ্যাত একজন লেখক, খুব ভালো লেখক একজন। তো লিখেছেন অল্প, কিন্তু সেই অল্পগুলোই বারবার আসে, কারণ শিল্পগুণ অনেক বেশি। আর উনি জন্মগ্রহণ করেছেন মূলত চট্টগ্রামের 16 শহরে 1922 সালে। মারা গেছেন 1971 সালে। তো ওনার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, উনি বিভিন্ন জায়গায় এখানে সেখানে পড়াশোনা করেছেন। তোমার কুড়িগ্রামে, ঢাকায়, তারপর হচ্ছে আবার কলকাতায় পড়াশোনা করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ তে ভর্তি হয়েছিল, কিন্তু সেটা শেষ করতে পারে নাই। হ্যাঁ। তো 1967 থেকে 71 সাল পর্যন্ত উনি ইউনেস্কোর প্রোগ্রাম স্পেশালিস্ট ছিলেন। এবং তিনি কোথায় ছিলেন? ফ্রান্সে বাস করতেন। তো প্যারিসে 1971 সালে তোমার মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালান। হুম। তো উনি ফ্রান্সের একটা মহিলাকেই বিয়ে করেছিলেন। ফ্রান্সের, ওনার নাম হচ্ছে আন ম্যারি। কি নাম? আন ম্যারি। হুম। তো
ওনার প্রথম গল্প হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। এই নামটা আমরা কোথায় পেয়েছিলাম বলো তো, কে বলতে পারবে দেখি? লাল সালু বানান কই? স্লাইডে তো নাই। ও, তোমার শালু না, শালু বানান ঠিক হয়নি দন্তস দিয়ে। নিশাত জাহান, থ্যাংক ইউ। এটা হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি হচ্ছে তোমার বুদ্ধদেব বসুর একটা কাব্য। থ্যাংক ইউ। তাহলে ওনার প্রথম গল্প হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি, ঠিক আছে। যদিও এটা থেকে প্রশ্ন কখনো আসতে দেখা যায় নাই, উপন্যাস থেকে প্রশ্ন আসে। উপন্যাস থেকে কি কিরকম প্রশ্ন আসে খেয়াল করো। উপন্যাসগুলো কি কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী, কাদো। এগুলো হচ্ছে ওনার উপন্যাস। আরো আছে দি আগলি এশিয়ান আছে, ওটা থেকে তেমন আসতে দেখা যায় না কখনো। তারপর হাউ ডাস ওয়ান কুক বিনস, এটা থেকেও তেমন আসতে দেখা যায় না, কিন্তু এই তিনটা তোমার বেশি বিখ্যাত। এগুলো থেকেই বেশি প্রশ্ন আসে এবং উনি সব সময় তোমার কুসংস্কারের বিরুদ্ধেই সবচেয়ে বেশি লিখেছেন। হ্যাঁ, ধর্মান্ধতা, কুসংস্কার এগুলোর বিরুদ্ধে লিখেছেন। তো লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। লাল সালু প্রথমে আসো। লাল সালু তোমার ইংরেজিতে অনুবাদিত হয়েছে কি নামে? ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস, এই প্রশ্নটা আসে। হুম, এই প্রশ্ন আসে। এখন এটা অনুবাদ করেছিলেন প্রথমে ওনার বউ, তোমার ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করেছিলেন। এরপরে এটা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। তারপর চাঁদের অমাবস্যার ক্ষেত্রে যে প্রশ্নটা আসে, একটা প্রশ্নই আসে, সেটা হচ্ছে যদি নাম আসে তো নাম আসলো, যে কার উপন্যাস বা কোন ধরনের রচনা। হ্যাঁ, এটা আসতে পারে। অথবা এরকম আসতে পারে যে কেমন উপন্যাস। তো এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। আর এখানের একটা চরিত্র হচ্ছে আরেফ আলী, তারপর হচ্ছে কাদের। এ দুটো মনে রাখবা। আর হচ্ছে কাঁদো নদী কাঁদো। গল্প হচ্ছে দেখো নয়নচারা, দুই তীর, তারপর হচ্ছে গল্প সমগ্র। নাটক কি কি দেখো, নাটক থেকেও প্রশ্ন আসে। বহিপীর, এটা এটা তোমার পাঠ্য আছে 9-10-এ। তরঙ্গ ভঙ্গ, তারপর হচ্ছে সুরঙ্গ। চলচ্চিত্র দেখো, এই প্রশ্নটা অনেক সময় থাকে। সেটা হচ্ছে তোমার লাল সালু উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং কে আজাদ দুটো ভাষায়, একটা হচ্ছে তোমার ইংরেজি এবং আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ। পরিচালক হচ্ছে তোমার, এটা আসছে, এটা কয়েকবার, এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছে। আর আসে কিনা জানি না, বা অন্য কোনো পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে লাল সালু উপন্যাসের চলচ্চিত্র রূপায়ণ যিনি করেছেন, তিনি পরিচালক হচ্ছে তানভীর মোকাম্মেল। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম দেখো তো। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহকে পেলাম, চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, 1971 সালে মারা গেছেন। তারপর ফ্রান্সে ছিল, 1971 সালে প্যারিসে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালান। তিনি যখন প্রচারণা চালাতেন তখন তিনি ইউনেস্কোর একটা প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তারপর হচ্ছে ওনার বই, আচ্ছা ওনার প্রথম গল্পটা হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। ওনার বই হচ্ছে লাল সালু। লাল সালুটা তোমার ইংরেজি ভাষায়, এই একটা প্রশ্নই আসে, ইংরেজি কি নামে, কি নামে সেটা আসে। ইংরেজি ভাষায় ট্রি উইদাউট রুটস নামে অনুদিত হয়েছিল। তারপর হচ্ছে চাঁদের অমাবস্যা, এটা কেমন? এটা মনস্তাত্ত্বিক উপন্যাস। ছোট গল্প থেকে আসে কি, নিচের কোনটি তোমার সৈয়দ আলিউল্লাহ রচিত ছোট গল্প? নয়নচারা, দুই তীর, গল্প সমগ্র। নাটক থেকে আসে তরঙ্গভঙ্গ, বহিপীর। এ দুটো থেকে বেশি আসতে দেখা যায়। শামসুর রহমান। তো শামসুর রহমান থেকেও প্রশ্ন থাকে, যেহেতু বাংলাদেশের একজন অনেক বড় কবি। উনি জন্মগ্রহণ করেছেন তোমার হচ্ছে 1929 সালে। তো একবার একটা প্রশ্ন আসছিল যে তোমার পাহাড়তলি গ্রামে কে জন্মগ্রহণ করেন, নিচের কোন কবি পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন? তো এটা আসলে ভুল ছিল। উনি মূলত জন্মগ্রহণ করেছেন তোমার কোথায়? নরসিংদীর। নরসিংদীর কি গ্রাম বলো তো? শহরতলি না, পাড়াতলি।
পাড়াতলি, পাড়াতলি মানে আসছে পাহাড়তলি। ওই যে তোমরা বলি না মাঝে মধ্যে কিন্তু ভুল আসে, প্রশ্ন একটা দুটো ভুল আসে। শব্দটা পাহাড়তলি হবে না, শব্দটা হবে পাড়াতলি। এই প্রশ্নটা একটা বিসিএস এ আসছিল, 35-36 এরকম কোন একটা বিসিএস হবে। তো দেখো, কিন্তু ওনার তোমার পথিক নিবাস যদিও পাড়াতলিতে, উনি কিন্তু কোথায় থাকতেন? উনি মূলত ঢাকাতেই থাকতেন, এবং ওনার কবিতাতে মূলত নাগরিকতাই সবচেয়ে বেশি কি প্রাধান্য পেয়েছে। তারপর ঢাকাতেই ওনার পড়াশোনা, ঢাকা থেকেই ঢাকা ভার্সিটিতে তিনি ইংরেজিতে ভর্তি হন, ইংরেজি সাহিত্যে। কিন্তু তিনি কি করেন নাই, মানে শেষ পর্যন্ত শেষ করেন নাই পড়াশোনা। আচ্ছা, জন্মগ্রহণ করেছেন ঢাকায়, এটা হচ্ছে তোমার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি। ছদ্মনামগুলো খেয়াল করো, ছদ্মনাম থেকে প্রশ্ন আসে। মৈনাক, সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার নেপথ্যে জনান্তিকে, এসব ছদ্মনামে তিনি বিভিন্ন পত্রিকায় লিখতেন। তার মধ্যে সবচেয়ে বেশি মৈনাক ছদ্মনামটা আসতে দেখা গেছে বিভিন্ন পরীক্ষায়। হ্যাঁ, যে মৈনাক কার ছদ্মনাম, ঠিক আছে, তাহলে মৈনাক হচ্ছে ওনার ছদ্মনাম। তবে এত ছদ্মনামের ভিড়ে আমরা একটা ছদ্মনাম সবচেয়ে বেশি মনে রাখবো, সেটা এখানে নাই। সেটা হচ্ছে মজলুম আদিব। মজলুম আদিব, কেন এটা মনে রাখবো? কারণ এই নামটা যেহেতু 1971 সম্পর্কিত প্রশ্ন আমাদের বেশি আসে, এজন্যই মনে রাখবো। এই নামটা তিনি কখন ব্যবহার করতেন? মুক্তিযুদ্ধের সময়। এই ছদ্মনামটা তিনি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করতেন, যখন তিনি কোন পত্রিকায় লিখতেন? দেশ পত্রিকায় লিখতেন। হ্যাঁ, আর এই মজলুম আদিব নাম এর অর্থ হচ্ছে বিপন্ন লেখক। বিপন্ন লেখক। তাহলে আমরা কি কি পেলাম এখানের মধ্যে? যে কয়েকটা নাম মনে রাখবা: মৈনাক, মজলুম আদিব। মজলুম আদিব কখন লিখতেন? মুক্তিযুদ্ধের সময়। কি নামে লিখতেন? বিপন্ন লেখক, সরি, মজলুম আদিব অর্থ কি? বিপন্ন লেখক। কোন পত্রিকায় লিখতেন? দেশ। ঠিক আছে। ঘুমাই গেছো কে কে? স্টুডেন্ট কমে যাচ্ছে, 100 প্রায় 60 জন আসছিল, 127 জন আছে। ঘুম আসছে কারো? ক্ষুধা লাগছে? আচ্ছা, তথ্য কিন্তু আমি অনেক কম নিয়ে আসছি, তাই না? একটা দুটো স্লাইড নিয়ে আসছি মাত্র। এবং আগামীকাল যে প্রশ্ন হবে, আরেকটা কথা জানাই রাখি, সেটা হচ্ছে আমার আজকে স্লাইডে যা যা আছে তার বাহির থেকেও প্রশ্ন থাকবে, মানে অন্যান্য লেখক থেকেও প্রশ্ন থাকবে। বুঝতে পারছো? মানে শুধু স্লাইডে যাদের পড়াচ্ছি এরা তো থাকবে থাকবে একবারে। আরো কিছু গুরুত্বপূর্ণ, ধরো অনেক সাহিত্যিক থাকে না, ধরো একটা দুটো গল্প প্রবন্ধ বা একটা দুটো উপন্যাস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো। মরে যাবে না, মরে যাওয়া যদি এত সহজ হইতো। দেখো, 65টা কাব্যগ্রন্থ, মানে কবিতা করতে গেলে তার মানে আর চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, কাব্যই হচ্ছে কয়টা? 65টা। তো 65টা সবগুলো মনে রাখার দরকার নাই। আর এই 65টা থেকে তোমার ওভাবে আসেও না, সর্বোচ্চ এভাবে আসে যে নিচের কোনটি তোমার কার, শামসুর রহমানের। তো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, তারপর হচ্ছে বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলছে, স্বদেশ, এখানে স্বদেশটা আসে নাই, স্বদেশ। হুম, এগুলো থেকে তোমার সর্বোচ্চ নাম আসতে পারে। উপন্যাস হচ্ছে অক্টোপাস, অদ্ভুত আধার এক, এটা মনে রাখবা। অদ্ভুত আধার এক। কি কবিতা লিখেন নাই বুঝি নাই। ও আচ্ছা, 65 কাব্য লিখছে, তার মানে কবিতা কতগুলো লিখছে কি শেষ নাই। নিয়ত মমতাজ, এগুলো হচ্ছে ওনার উপন্যাস। এগুলো থেকে, এই দুটো থেকে অনেক সময় প্রশ্ন আসে। অদ্ভুত আধার এক, এটা অনেকবার আসছে, বিসিএস আসছে তা না, বিভিন্ন পরীক্ষায় আসছে। বিখ্যাত কবিতা দেখো, বিখ্যাত কবিতা হচ্ছে তোমার বর্ণমালা আমার, দুঃখিনী বর্ণমালা। এটা হচ্ছে 1968 সালে যখন আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন, তখন লিখছেন। কত সালে? 1968 সালে।
তারপর হচ্ছে আষাঢ়ের ষাট। আষাঢ়ের ষাট তো জানো কি নিয়ে লিখছে, 1969 সালে লিখছেন এটা তোমার। আষাঢ়ের ষাট পরিচিত বেশ। তারপর হচ্ছে স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তারপর হচ্ছে তোমার, এটা মূলত মুক্তিযুদ্ধের সময় লিখছে, ঠিক আছে। তারপর হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয়, এটা তিনি উৎসর্গ করেছেন শহীদ নূর হোসেনকে। কাকে? শহীদ নূর হোসেনকে। এই তো, আর তেমন কিছু না। তাহলে আমরা কি কি দেখলাম বলো তো? কি কি দেখলাম বলো তো? বুক তার বাংলাদেশের হৃদয় কবিতার নাম। আচ্ছা, আমরা কি কি দেখলাম তাহলে? ওনার ছদ্মনামগুলো কোনটা কোনটা মনে রাখতে বলেছি? দুটো ছদ্মনাম লিখো ওনার। দুটো ছদ্মনাম লিখো। মইনাল না, ঠিক করে লিখো। মৈনাক, আরেকটা লিখো। আরেকটা কি, যেটা তিনি মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করতেন? মজলুম আদিব, ভেরি গুড। মজলুম আদিব। থ্যাংক ইউ। ওনার দুটো উপন্যাস, একটা উপন্যাসের নাম লিখো। একটা উপন্যাস আধার সম্পর্কিত। অদ্ভুত আধার এক, ঠিক আছে। সুকান্ত। সুকান্তকে কি কবি বলা হয়? সুকান্তের উপাধি হচ্ছে কিশোর কবি। খুব অল্প বয়সে উনি কি করেছেন, মারা গেছেন। হুম তো উনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়, 1926 সালে জন্মগ্রহণ করেছেন কলকাতায়। আর মারা গেছেন হচ্ছে 1947 সালে। মাত্র কত বছর বয়সে? মাত্র 21 বছর বয়সে তোমার যক্ষ্মায় আক্রান্ত হয়ে। তাহলে দেখো কি কি পেলাম। ওনাকে বলা হয়ে থাকে কিশোর কবি, ওনার উপাধি এটা। জন্মগ্রহণ করেছেন কলকাতায়, তারপর হচ্ছে মৃত্যুবরণ করেছেন মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায়, ঠিক আছে। তারপর আসো, উনি কিশোর সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং এটার আজীবন সম্পাদক ছিলেন। এটা তেমন আসে না, দরকার নাই। আর তোমার আকাল নামক সাহিত্য সংকলন সম্পাদনা করতেন। কি নাম? আকাল। একটু তথ্য মনে রাখবো। তো ওনার থেকে আমাদের যে ধরনের প্রশ্ন আসে, যেমন কিশোর কবি, এটা দুই একবার আসছে। হ্যাঁ, যে ওনার উপাধি কি অথবা কিশোর কবি কাকে বলা হয়, ওনার থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে ওনার উক্তি, মানে কবিতার যেই তোমার পংক্তিগুলো আছে সেগুলো আসে। যেমন ধরো এরকম আসতে পারে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলছানো রুটি। কার কবিতার পংক্তি? বুঝতে পারছো? এই ধরনের তোমার প্রশ্ন আসে। তাহলে উপাধি কিশোর কবি, বাড়ি কোথায়? বাড়ি বলতে জন্মগ্রহণ করেছেন তোমার কলকাতায়, কিন্তু পৈতৃক নিবাস কোথায় বলো তো? এটা ইচ্ছা করে দিয়েছি। খুব বিখ্যাত একটা জায়গা বর্তমান দিনের। না, বরিশাল হলে দিতাম না। গোপালগঞ্জ। কোথায়? গোপালগঞ্জ। আকাল সাহিত্য সংকলন সম্পাদনা করতেন। কাব্য কি কি দেখো: ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল, এ হরতাল থেকে প্রশ্ন আসছিল, গীতিগুচ্ছ। তাহলে এগুলো হচ্ছে কার? সুকান্তর কাব্য। তো বিখ্যাত উক্তিগুলো কি? এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার অঙ্গীকার। এটা তোমার আছে কোন কবিতায়? ছাড়পত্র। তাহলে তোমার শুধু যে পংক্তি আসতে পারে বা কার পংক্তি সেটা না, আবার তোমার কাব্যের নামটাও কি থাকতে পারে, বা কবিতার নামটাও কি থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। কার? সুকান্তর।
নেক্সট আসো জাহানারা ইমাম। জাহানারা ইমামকে বলা হয়ে থাকে শহীদ জননী। কি বলা হয়? শহীদ জননী। 71-এর দিনগুলি আর 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, জাস্ট এই দুটো নাম মনে রাখবা। 71-এর দিনগুলো কার? 71-এর দিনগুলি কার? জাহানারা ইমাম। আর 71-এর ডায়েরি কার বলো তো? ডায়েরি? হ্যাঁ, শহীদ রুমির মা। না, রোকেয়ানা। উৎস রোকেয়ানা। সুফিয়া কামাল, ভেরি গুড। কার? সুফিয়া কামাল। তাহলে আমরা এগুলো কি করব না, এই দুটোকে আমরা একত্র করবো না। এটা আমরা মুক্তিযুদ্ধের যে স্লাইড গুলো থাকবে ক্লাসটা ওখানে পড়বো, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন। তাহলে 71-এর দিনগুলো আর হচ্ছে 71-এর ডায়েরি। হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক কেন ইম্পর্টেন্ট বলো তো? হাসান আজিজুল হক কেন বলেছিলাম গতকাল? গতকাল না, এর আগে বলেছিলাম। কারণ তিনি রিসেন্টলি কি মারা গেছেন। তো কত তারিখে মারা গেছেন ওনারটা একটু মনে রাখবা, ঠিক আছে? এতক্ষণ কিন্তু আমি তারিখ তুরিখ বলি নাই, মানে জন্ম মৃত্যু বলেছি কিন্তু তারিখ বলি নাই, কিন্তু ওনার ক্ষেত্রে তারিখটা একটু মনে রাখবা, 15 নভেম্বর 2021। আর জন্মগ্রহণ করেছেন, আর কারণ এটা বেশিরভাগ বইতে নাই, আগের বই যেগুলো ওগুলোতে নাই। 2 ফেব্রুয়ারি 1939 জন্মটা আসবে না, যদি আসে তবে মৃত্যুটা আসবে। জন্মগ্রহণ কোথায় করেছেন? জন্মগ্রহণ করেছেন বর্ধমান জেলার জব গ্রামে। কোথায় করেছেন? বর্ধমান, বর্ধমান জেলা। ওকে। উপন্যাস দেখো, আমি একদম অল্প তথ্য আনছি, আসলে এগুলোই আসবে। উপন্যাস হচ্ছে তোমার আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, তারপর হচ্ছে শামুক। এখান থেকে যদি আসে, এই দুটো থেকে আসতে পারে, আর যদি আসে আগুন, শুধু আগুন পাখিটা থেকেও আসতে পারে, যে আগুন পাখি কার উপন্যাস। ঠিক আছে, তারপর আসো গল্প গ্রন্থ। সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, আত্মজা একটি করবী গাছ। এটা মনে রাখবা। কোনটা? আত্মজাও একটি করবী গাছ। তারপর জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন। এগুলো তো তোমার কোন বিষয়টা আসছে বলো তো? পাতালে হাসপাতালে। হ্যাঁ, 71, এজন্য ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। নাটক দেখো, চন্দর কোথায়, এ নাটক একটাই। প্রবন্ধ, করতলে ছিন্ন মাথা। প্রবন্ধ হচ্ছে করতলে ছিন্ন মাথা, শেষ। তাহলে বলো তো উপন্যাস কি কি পড়েছি? একটা অবশ্যই মনে রাখতে বলেছি, তিনটা পারো বা না পারো? কোন উপন্যাসটা মনে রাখতে বলছি? আগুন পাখি, হ্যাঁ। না, আত্মজাত উপন্যাস না। আত্মজা একটি করবী গাছ হচ্ছে তোমার গল্প। পাতালে হাসপাতালে, নামহীন গোত্রহীন আমাদের অনার্সে পাঠ্য ছিল এগুলো। নির্মলেন্দু গুণ 1945 সালে জন্ম, মৃত্যু কখন নির্মলেন্দু গুণের? মেরে ফেলিও না কেউ, ঠিক আছে? হ্যাঁ, মরে নাই এখনো, বেঁচে আছে। কোথায় থাকে জানো? উনি কিন্তু বাসায় তো থাকে, উনি কিন্তু ফেসবুকে ভালোই লেখালেখি করে, খেয়াল করছো কখনো? হ্যাঁ, নেত্রকোনার কাশবনে। কাব্যগ্রন্থগুলো দেখো, মুজিবলের ইন্দিরা, প্রেমাংশু রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী। তো ওনার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে হুলিয়া কার কবিতা? এটা আসছিল বিসিএস এ। এই একটা প্রশ্নই ওনার আসছে বিসিএস এ জীবনে, সেটা হচ্ছে হুলিয়া কবিতাটা কার। তাহলে হুলিয়া কবিতা হচ্ছে কার? নির্মলেন্দু গুণের। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কার? নির্মলেন্দু গুণ, শেষ। আচ্ছা, হুলিয়া চলচ্চিত্র তোমার পরিচালনা করেছেন কে? তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেলের একটু আগে পরিচালনায় আমরা আরেকটা দেখছি, কাকে দেখছি বলো তো? তসলিমা নাসরিনকে নিয়ে কেন প্রশ্ন আসবে না বলি, বিতর্কিত তো। তা আমাদের দেশে সাধারণত তোমার সবকিছুতে ধরো, মানে ধর্মীয় কোনো কিছু সাধারণত উস্কাই দেওয়া হয় না।
হ্যাঁ, এখন ওনাকে যেহেতু অনেকেই পছন্দ করেন না, এমনকি দেশেও নাই, তো বিসিএস এর মতো একটা ইয়াতে হয়তো ওনার লেখার কথা নাও থাকতে পারে, বুঝো নাই? আচ্ছা, লেখা পিডিএফটা দিব। আচ্ছা, আমরা তানভীর মোকাম্মেলকে আবার আরেকটা কোথায় পেয়েছি, মনে আছে? হ্যাঁ, লাল সালু উপন্যাস। লাল সালু উপন্যাস তোমার পরিচালনা করেছিল তানভীর মোকাম্মেল। এটা কি বলতো? উনি কে, চেনো? উনি হচ্ছেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী কে বলতো? স্বর্ণকুমারী দেবীকে আমরা গতকাল দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর একটা উপন্যাস কি করেছিলেন, তোমার উৎসর্গ করেছিলেন। সেই উপন্যাসটার নাম কি ছিল, মনে আছে? হ্যাঁ, পো ঠাকুরের হাত। ভেরি গুড, এই তো দেখি সবার মনে আছে, তো খালি বলে মনে থাকে না, মনে থাকে না। স্বর্ণকুমারী দেবী জন্ম হচ্ছে 1855 সালে কলকাতার, কোথায় হবে তাহলে? জোড়াসাঁকোতেই হবে, তাই না? পিতাকে তাহলে বলো তো। পিতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, তাই না? তো উনি যেটা করেছিলেন, উনি একটা কাজ করেছিলেন, উনি দীর্ঘদিন একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন। সেটা হচ্ছে ভারতী পত্রিকা। ভারতী পত্রিকা নিয়ে আমরা আগামীকাল পড়ব। এই ভারতী পত্রিকা শুধু উনি যে সম্পাদন করেছেন তা না, রবীন্দ্রনাথের পারিবারিক পত্রিকা এটা তোমার রবীন্দ্রনাথ নিজেও সম্পাদনা করেছেন কিছুদিন। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, মুমতাহিনা। ওটা স্বর্ণকুমারী দেবী ছিল না, না, সৌদামিনী দেবী ছিল। আমি নিজেই ভুলে গেছি না। হ্যাঁ, সৌদামিনী দেবী ছিল। ঠিক আছে, সরি। তাহলে দেখো, স্বর্ণকুমারী দেবী বোন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। এখন আসো, প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক, ঠিক আছে। হুম। তো প্রথম বাঙালি কি ঔপন্যাসিক, এবং এই প্রশ্নটা তোমার আসে, তাহলে যদি আসে যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে, বইতে আছে উক্তি পংক্তি, এগুলার বইতে আলাদা পেছনে দেখিও, তোমার শিকড়েও আছে। তাহলে স্বর্ণকুমারী, তোমার যদি বলা হয় যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে, সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী। হ্যাঁ। 1876 সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ প্রকাশিত হয়। তাহলে এটা দেখো, এই প্রশ্নটা কখনো আসে নাই। এই প্রশ্নটা কখনো আসে না মানে, আসে যে প্রথম তোমার ঔপন্যাসিক কে, মহিলা ঔপন্যাসিক কে। হ্যাঁ, 43 আসছে, এটা আসে, কিন্তু সেই উপন্যাসটার নাম যেহেতু আসে নাই, তাহলে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। উপন্যাসটার, যে উপন্যাসটা লিখেছিলেন উনি, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে দ্বীপ নির্বাণ, প্রথম উপন্যাস, ঠিক আছে। এছাড়া আরো অনেক উপন্যাস লিখেছেন, যেমন ধরো ছিন্নমূকুল, তারপর বিচিত্রা, তারপর হচ্ছে মেবার রাজ, এরকম। কিন্তু যদি প্রশ্ন এসে থাকে ওনার ভেতরের যে উপন্যাসগুলো, ওগুলো থেকে জীবনও আসবে না, আসলে সর্বোচ্চ এটা আসতে পারে। এগুলো তো সব জায়গায় পাওয়া যাবে না তোমার, ধরো কিছু লাইব্রেরি থাকে, পুরাতন লাইব্রেরি, বা কারো কারো সংগ্রহে থাকে, সব জায়গায় পাবা না তুমি। ভারতী দেখো, ভারতী হচ্ছে তোমার, ভারতী পত্রিকা এটা তোমার প্রকাশ করেছিলেন তোমার জ্যোতিরিন্দ্রনাথ। প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 7 বছর। এরপর স্বর্ণকুমারী দেবী এটার সম্পাদক ছিলেন কত বছর? 11 বছর। ভারতী, যার কারণে ভারতী নাম আসলে তোমার স্বর্ণকুমারী দেবীর নামটা চলে আসে। ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্ত আসলে আমাদের আরো আগে পড়ানোর দরকার ছিল। ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা আসলে কখন পাই বলো তো? ঈশ্বরচন্দ্র গুপ্তকে, হ্যাঁ, যুগ সন্ধিক্ষণের কবি, এবং উনি মূলত না আধুনিক, আবার না কি, না মধ্যযুগের, মানে হ্যাঁ, ওনাকে তাহলে আমরা কি বলবো, ওনাকে আমরা বলবো যে তোমার যুগ সন্ধিক্ষণের কবি, ঠিক আছে।
তাহলে আসো আমরা ওনাকে বলবো যুগ সন্ধিক্ষণের কবি। আবার ওনাকে বলা হয়ে থাকে কি কবি? গুপ্ত কবি। কি বলা হয়? গুপ্ত কবি বলা হয়। ওনার ছদ্মনাম ছিল ভ্রমণকারী বন্ধু। ভ্রমণকারী বন্ধু। উনি যেটা করতেন তোমার ঘুরে ঘুরে, কারণ আমরা মধ্যযুগের শেষে কাদের কাদের আবির্ভাব দেখি? মধ্যযুগের শেষে কবিয়ল এবং শায়েরদের। হ্যাঁ, তো উনি যেটা করতেন মানে কবিগানগুলো তোমার বেশিরভাগ কি ছিল? মুখে মুখে রচিত হতো না? মুখে মুখে রচিত হতো। তো উনি যেটা করতেন মানে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। ওনার ছদ্মনামটা কিভাবে মনে রাখবে দেখো, ভ্রমণকারী। তাহলে এটার সাথে ওই তথ্যটা তুমি কিছুটা মনে রাখতে পারো। কিরকম মনে রাখতে পারো? উনি কি করতেন তোমার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কবিগান বাঁধতেন। আবার যে কবিরা ছিল তাদের জীবনীটা সংগ্রহ করে তিনি গ্রন্থবদ্ধ করতেন। ঠিক আছে? তো ওনার অর্থাৎ সময়কালটা দেখো মূলত 1760 থেকে 1861। উনি তো মূলত 1812 থেকে তোমার হচ্ছে 1859। তাহলে দেখো 1861 আর 1760 সালে মূলত কি হয়? 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকর মারা যান। আবার 1861 সালে কি হয়? 1861 সালে আমরা দেখি মেঘনাদ বধ প্রকাশিত হয়েছে, তাই না? হ্যাঁ, মেঘনাদ বধ প্রকাশিত হয়েছে। আবার রবীন্দ্রনাথের কি জন্ম হয়েছে। হ্যাঁ, দুটো বিষয় দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখো এই 100 বছর, এই 100 বছরের মধ্যে কিন্তু ওনার কি আছে? 100 বছর তো উনি বিচরণ করেন নাই, মানে এই সময়টুকুকে তোমার বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। মানে এখানে তোমার কিসের প্রভাব আছে? আধুনিকতার প্রভাবও আছে, আবার কি মধ্যযুগের প্রভাবটাও রয়ে গেছে। তো এই সময়ের কবি হচ্ছেন উনি। তো উনি যেটা করতেন, উনি রঙ্গরসাত্মক কবিতা বেশি রচনা করতেন। এবং এই যে রঙ্গরসাত্মক অর্থাৎ সিরিয়াস যে হন নাই, এজন্য বঙ্কিমচন্দ্র ওনাকে বলেছেন কি খাঁটি বাঙালি কবি। এবং আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এত বড় প্রতিভা শুধু কিসে ফুরলো? শুধু ইয়ার্কিতেই ফুরলো। কারণ উনি একটু মজা করতেন, বেশি মজা করে করে কি কবিতা লিখতেন। তারপর আসো ঈশ্বরচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি, যেটা একটু আগেই বলেছি, কবিয়ালদের কি জীবনী উদ্ধার করে সেটা প্রকাশ করতেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে 1831 খ্রিস্টাব্দে তিনি সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদনায় নিযুক্ত হয়েছিলেন। এবং সংবাদ প্রভাকর পত্রিকা হচ্ছে প্রথম কি পত্রিকা? বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। হ্যাঁ, যদিও শুরুতে এটা প্রথম দৈনিক পত্রিকা ছিল না, মানে সপ্তাহে 2 দিন কি 3 দিন ছিল। পরে এটা কি হয়েছে, পরে তোমার প্রথম দৈনিক পত্রিকা হিসাবে এটা বের হতো। তো উনি আরো কিছু পত্রিকার সাথে যুক্ত ছিলেন, সেগুলো কি কি দেখো, সেটা হচ্ছে সংবাদ রত্নাবলী, সাপ্তাহিক পাষণ্ড, তারপর হচ্ছে সংবাদ সাধুরঞ্জন। এগুলোর সম্পাদক ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুপ্ত। আচ্ছা, এটা বলেছি অলরেডি, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। সংবাদ প্রভাকর একটু খেয়াল করো, 1831 সালে প্রথমে সাপ্তাহিক হিসেবে বের হয়, পরে সপ্তাহে 2 বার। তো সংবাদ প্রভাকর কত সালে এটা অনেক সময় আসে? 1831 সালে। আর 1839 সালে দৈনিক সংবাদপত্রে পরিণত হয়। তাহলে প্রথম দৈনিক কোনটা? সংবাদ প্রভাকর। কত সালে? 1839 সালে। ওনার কবিতাগুলো দেখো, ওনার কবিতাগুলোর নাম মোটামুটি খাবার দাবারের নামের সাথে কিছুটা মিল ছিল। তোমার পাঠা, তোপসে মাছ, আনারস। হ্যাঁ, তারপর নৈতিক কবিতা আছে মানুষকে। নৈতিক কবিতা কি? মানুষকে। একটা কথা আছে না, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কি বেঁচে আছি। মানে উনি হচ্ছেন রঙ্গরসাত্মক করে কি করতেন? কবিতা তৈরি করতেন। আব্দুল গাফফার চৌধুরী, চন্দ্রদ্বীপের উপাখ্যান উপন্যাস, নাম না জানা ভোর, নীল যমুনা, শেষ রজনীর চাঁদ, কৃষ্ণপক্ষ। পলাশী থেকে ধানমন্ডি, এটা হচ্ছে ওনার লেখা। এখান থেকে চলচ্চিত্রের কাহিনী নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী। তাহলে এই নামটা মনে রাখবা, কি নাম?
পলাশী থেকে ধানমন্ডি। রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী। এটা যেহেতু এখনো আসে নাই, আর নাই, আর 2-3 জন আছে। এটা যেহেতু আসে নাই, এটা মনে রাখতে হবে। আরেকটা প্রবন্ধ হচ্ছে আমরা বাংলাদেশী নাকি বাঙালি। উনি হচ্ছেন আবুল মনসুর, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। ওনার স্মৃতিকথা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। তারপর হচ্ছে শেরে বাংলা হইতে বন্ধু হতে। এটা আসছে না 43-তে? যারা পরীক্ষা দিয়েছো এটা মনে হয় আসছে, তাই না? তাহলে আমার দেখা রাজনীতির 50 বছর কে লিখেছেন? লিখেছেন আবুল মনসুর। এগুলো তোমার লিখিতর জন্য ইম্পর্টেন্ট। শেষ। আমি তো আরো বলতেছি 2-3 জন আছে, শেষ। ঘুম আসছে? শান্তি না? শান্তি লাগতেছে না? শেষ যে। এখন আসো। হুম। আমি তো শেষ করে দিলাম। আমি কাকে কাকে পড়াই নাই খেয়াল করো। পড়াই নাই মানে স্লাইড রেডি নাই, একসাথে অনেকগুলোই করছি। তোমরা আরো কাদেরকে একটু পড়বা একটু খেয়াল করো। হুমায়ুন আহমেদ একটু দেখে নিবা। হুম। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, ওনাকে পড়ানো হয় নাই। হুমায়ুন আজাদকে পড়ানো হয় নাই, হুমায়ুন আহমেদ, এই 2 জন। তারপর হচ্ছে তোমার আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ থেকে যেটা দেখলাম গত কয়েকবার প্রশ্ন আসছে, আলাউদ্দিন আল আজাদ। কালকে পরীক্ষায় কাদের থাকবে এটা ফিক্সড না। যাদের দিয়েছি স্লাইডে যাদের আছে এদের থেকে ফিক্সড প্রশ্ন থাকবে, একদম ফিক্সড প্রশ্ন নিশ্চিত থাকবে। আরো কিছু প্রশ্ন অ্যাড করা হবে, যেমন ধর আমি হুমায়ুন আহমেদ পড়াই নাই, হুমায়ুন আজাদ, তারপর আলাউদ্দিন আল আজাদ। হ্যাঁ, এরকম যেমন ধরো কাজী মোতাহির হোসেন, তারপর ধরো এরকম আরো কয়েকজন ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিবা। আমি ঠিক আছে পোস্ট দিয়ে দিব, আরো কাদের কাদের পড়বা বা দেখে নিবা সেই পোস্ট আমি দিয়ে দিব। তো এদের থেকেও কিছু প্রশ্ন তোমাদের থাকবে, ঠিক আছে? কালকে পুরা বই, জাহিদ ঠিক বলছে, কালকে হচ্ছে পুরা বই। তারপর আহমদ ছফা, আহমদ শরীফ, ওনাদের একটা দুটো বই তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, টাইম বাড়াই দিব। তাহলে তো টাইম বাড়াবো কিভাবে? 9:30টাই তো ক্লাস। টাইম বাড়ানো লাগবে না। আমি যেটা চেষ্টা করব, ধরো একজন থেকে, যেমন আজকে যেটা হয়েছে, যেমন রবীন্দ্রনাথ নজরুল থেকে আমি অনেকগুলো প্রশ্ন দিতে বাধ্য ছিলাম, যেহেতু আজকে ওনারা ছিল, রবীন্দ্রনাথ নজরুল আর পঞ্চপাণ্ডব ছিল। তো সামনে যেটা করব কালকে, সেটা হচ্ছে সবার থেকে গুরুত্বপূর্ণ একটা দুটো দিব। বুঝো নাই? তো 60 জন তো তোমার পড়া লাগবে না, সব মিলে হয়তো 20 জন থাকবে। সবার থেকে ধরো এক দুইজন করে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমি স্লাইড আপলোড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই পড়াশোনা শুরু করে দাও। ভালো থাকো সবাই।